মনে হচ্ছে সূর্যটা ঠিক মাথার উপরে বসে আছে। এমন অসহনীয় গরম পড়লে আমার মাথাও গরম হয়ে যায়। বেশি গরম পড়লে আমি শান্তি চত্বরে গিয়ে বসে থাকি। শান্তি চত্বরে একটা বিশাল আকৃতির ছোট বটগাছ আছে। বয়স কম, কিন্তু আমি মনে করি ওর বয়স শত সহস্র বছর। গাছের গোড়ায় সুন্দর করে বসার জায়গাও আছে। আশেপাশে কিছু পোড়া মোমবাতি দেখা যায়, কিন্তু আজকে কেন যেন একটা মোমবাতিও দেখছি না। শুনেছি এ গাছ ভূত পেতে আর তাতে আমার কি, আমার কোনো অসুবিধা নেই। ভর দুপুরে অনেক বসে থেকেছি এখানে, শরীর ঠান্ডা হয়ে যায় বাতাসে, সাথে মনও। শান্তি চত্বরে বসেছিলাম, কখন শুয়ে ঘুমিয়ে গিয়েছি জানি না। ঘুমের মধ্যে হঠাৎ মনে হচ্ছে মাথায় কেউ হাত বুলাচ্ছে। খুব করে চোখ খুলতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিলে চোখ একাই বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টার পর চোখ খুলে দেখলাম নীরা পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে। নীরাকে আজ অসম্ভব রকমের সুন্দর লাগছে, খুব সম্ভবত নীল শাড়ির জন্য। আমি এর আগে ওকে কখনো নীল শাড়ি পরতে দেখিনি। নীল শাড়ি, কালো ব্লাউজ, জগতের সব নীল রং যেন নীরার জন্য। তেমন একটা সাজ নেই, কারণ নীরাকে ভারী সাজে ভালো লাগে না। তুমি এখানে কেন? তোমার জন্য। কিভাবে জানলে আমি এখানে? রাগ করে ফোন কেটে দিলা, বুঝতে পেরেছিলাম মাথা গরম আছে। মাথা গরম থাকলে তুমি তো এখানে এসে বসে থাকো। তুমি যে এখানে এসে ঘুমিয়ে যাও সেটা যাও। জানলে বালিশ নিয়ে আসতাম। দুপুরে খাওনি। খেয়েছি। প্রশ্ন করিনি, জানি দুপুরে খাওনি। চলো একসাথে খাও। ও আনিস সাহেব, নীরার বাবা। নীরার বাবা দেখতে বেশ ইয়াং, মাথায় কাঁচা পাকা চুল, এবং ওনার গাল দুটি দেখলেই বোঝা যায় উনি প্রতিদিন মুখে খুর চালানো মানুষ। উনি নাকি নিজের মেয়েকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তাই নীরাও অনেকদিন ধরেই আমার মাথা খাচ্ছিল আমি যেন ওর বাবার সাথে একটু দেখা করি, একটু কথা বলি। নীরা বোধহয় দেখতে ওর বাবার মতোই হয়েছে। অনেক বাবার সাথে সন্তানদের চেহারার কোনো মিল পাওয়া যায় না, কিন্তু নীরা এবং আনিস সাহেবকে দেখে যে কেউ বলে দিতে পারবে দুজন একই জমির ফসল। সোফায় বসে অপেক্ষা করছিলাম। আনিস সাহেব ফোনে কথা বলতে বলতে যখনই সোফার কাছে আসলেন, আমি উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান দেখানোর চেষ্টা করলাম, কিন্তু উনি সাথে সাথে হাতের ইশারায় আমাকে বসতে বললেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আপনি? কফি তো তুমি যেন কি করো? আঙ্কেল, আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করছি। ভদ্রলোকেরা স্যালারির কথা জিজ্ঞেস করে না, আমি জানি আপনিও করবেন না, তারপরও বলছি আমি যতটুকু স্যালারি পাই তা দিয়ে আমার আর নীরার সুন্দরভাবে দিন কেটে যাবে। দিন কেটে যাবে না? তো তোমার ওই স্যালারিতে কি সুখ কেনা যায়? আর স্যালারিতে কি করবে? আমি তো সরকারি চাকরিজীবী ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না। দেখো ছেলে, আমি আমার মেয়েদেরকে এই পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, সবকিছুর চেয়ে বেশি। তাই তাদের সুখ শান্তি এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাইলে ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে কোনো ভালো কর্মজীবী ছেলে কিংবা কোনো বিজনেসম্যানের ছেলের সাথে বিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি এখন সবকিছু মেনে নিচ্ছি। এটা একটা কথা মনে রাখবে, আমি যদি কখনো আমার মেয়ের চোখে এক ফোঁটা পানি দেখি, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। তুমি ভুলে যেও না যে আমি একজন সাবেক পুলিশ কমিশনার। কিছু বলে না, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং না। ঠিক এই মুহূর্তে আমি ভেবা চেকা খেয়ে গেলাম। নীরা তো বলেছিল ওর বাবা ব্যবসা করে, পুলিশ তো বলেনি। ফাইনালি আজ আমাদের বিয়ে। পৃথিবীর প্রায় সকল মেয়ের বাবাই তার মেয়ের হাত বরের হাতে তুলে দিয়ে বলেন, আমার বড়ই আদরের মেয়ে বাবা, ওকে তুমি কষ্ট দিও না। আমি ভেবেছিলাম আনিস সাহেব হয়তো এমন কিছুই বলবে, কিন্তু উনি তো পুলিশ। উনি নীরার হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, বাবা, হয়েছে তোমার ইমোশনাল কথাবার্তা, এখন আমি আপাকে নিয়ে যাচ্ছি। চল। কে কি বলেছিলাম মনে আছে তো? জি টপিক আমার ব্রেন খুব ভালো। নীরা, আসছি, দাঁড়াও। বাবা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো আমার। এরা তোমার এক পায়ে ফ্রন্ট। কতবার বললাম একটা টাই পরো, একটা টাই পরো না। টাই পরো নাকি তার দম বন্ধ হয়েছে। আর কিছু লাগবে? কিন্তু আর কি? এক চিমটি ভালোবাসা। এখন যা অফিসে যাদের সালাম করতে হবে। মাছ, এত বড় মাছ নিয়েছো, কাটে আনবে না তুমি? আচ্ছা এটা এখন কাটবে কে বলো তো? তুমি কাটবা, তুমি কেটে দিবা, আমি জানি না এগুলো কেমন। তুমি তোমার বলে দিছি আমি মাছ আনলে সবসময় কেটে নিয়ে আসবা। মরিচ আনো নাই? কাঁচা মরিচ আমি রান্নাটা করবো কি দিয়া? তুমি একটা জিনিস আমাকে তো একটা ফোন দিতে পারছো, তাহলে তো আমি বলে দিতাম। তুমি টমেটো এত কম নিয়ে আসছো কেন? আমি ভেবেছিলাম নীরা বড় মাছটা দেখে খুবই খুশি হবে, আর এবার নীরা যা যা বলেছিল প্রায় সবকিছুই আমি নিয়ে এসেছি। কিন্তু বাসায় যাওয়ার পর মোটামুটি প্রায় 8টা থেকে 10টা জিনিসের নাম বলে ফেললো যেগুলো আমি আনতে ভুলে গেছি। এই কই, সেই কই, এটা এমন কেন? মাছ কেটে আনো নাই? সয়াবিন তেল এটা কেন এনেছো? ওইটা আনতে পারলে না? এতটুকু টমেটো, এতটুকু শসা, লেবু কোথায়? উফ, তুমি কবে বুঝবে? কত কথা মনে মনে ভাবছি। বিয়ে করলাম না ফাঁসলাম? আমার সব রাগ, হুটহাট, মাথা গরম, চিৎকার, চেঁচামেচি সব কিছু ঠান্ডা হয়ে যায় নীরাকে পেয়ে। বেশ সুন্দরভাবে চলছিল আমাদের সংসার। এর মধ্যে ও আমাকে আমার জীবনের সেরা উপহারটি দিয়েছে, আর সেটা হলো আমাদের প্রিন্সেস, আমার মেয়ে মায়াবী সুহা। কিন্তু একদিন হঠাৎ নীরা অসুস্থ হয়ে যায়। আমি দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাই। দেখুন পিয়াস সাহেব, আপনি চাইলে আমরা অপারেশনটা করতে পারি, কিন্তু এতে খুব একটা বেশি সুবিধা হবে বলে আমি মনে করি না। আপনি বরং আপনার মূল্যবান সময়টা ওনাকে দিন, এটাই আপনার জন্য ভালো হবে। ডাক্তারের এই কথাগুলোতে আমি খুব চিন্তায় পড়ে যাই। কি করবো বুঝে উঠতে পারছি না। নীরার ওভারে ক্যান্সার পড়েছে, আমাদের ভাষায় যাকে বলে ডিম্বাশয় ক্যান্সার। নীরা, ধরো আমার একটা পাহাড় আছে, আকাশ ছোঁয়া প্রায়। তোমার ছোঁয়ার তৃষ্ণা কি আর আকাশ ছুলেই যায়?
বাসায় ফিরে আমার মেয়ে সুহাকে জড়িয়ে ধরলাম। প্রিন্সেস মামা, আসো মা, কেমন আছো বাবা তুমি? হ্যাঁ মা, গিভ মি কিস, গিভ মি কিস, গিভ মি কিস। আমার সোনু পাখিটা খাইছে, কি হয়েছে? ও এখানে ব্যথা। দেখো তো বাবা তোমার জন্য কি আনছে। চুপ চুপ বন্ধু প্লিজ, চুপ বন্ধু। বলতে তো কে চকে কে এটা চকলেট? মা আমার অনেক খুশি হয়েছে। আমার প্রিন্সেস অনেক খুশি হয়েছে। মামনি কোথায়? নিষ্পাপ সুহা এখনো মামুনিও বলতে পারে না। আচ্ছা, ও যখন মামুনি ডাকতে পারবে তখন কেউ মামুনি থাকবে? আমি অফিস থেকে ফিরতে যে মেয়েটা সবসময় শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করতো, আজ আমি অপেক্ষা করি তার ঘুম কখন ভাঙবে। নিষ্পাপ চেহারা নিয়ে নীরা ঘুমাচ্ছে। ঘুমলে ওর সৌন্দর্য যেন 100 গুণ বেড়ে যায়। আমি গিয়ে নীরার মাথার কাছে বসলাম। ওর মাথায় আলতো করে হাত বুলোতেই আসো, হয়েছে বাবা? তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। নিতে দেরি করছো, এটা কিন্তু ঠিক না। সোজ সোজ তাড়াতাড়ি চলে এসো। কি ভাবছো তো? আমার একটা কথা রাখবা, তুমি সবসময় আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবা, হ্যাঁ? মিস করবে না একদমই। সোয়াকে নিয়ে আমার টেনশন নাই, ও ওকে মিস করবে না। ও তোর আম্মুর থেকে আব্বুকে বেশি ভালোবাসে, বিনা থাকলেও চলবে। কেমন তুমি মিস করবে না, হ্যাঁ? আমি একটাই কষ্ট থাকবে জানো, আমি তোমাদের দেখতে পাবো না। নীরার চোখে পানি টলমল করছে, আর একটু হলেই গড়িয়ে পড়বে। আমি ওকে শক্ত করে আমার বুকে জড়িয়ে ধরলাম। ওর মাথায় হাত বুলাচ্ছি। এদিকে ওর চোখের জলে আমার চাদরটা ভিজে যাচ্ছে। আমি ভেবেছিলাম আমি কাঁদবো না, শক্ত থাকবো, মীরাকে সান্ত্বনা দিব। কেন যেন আমার গোটা শরীর কেঁপে শুধু কান্নাই পাচ্ছিল।